বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকার ঘোষণার পরে তীব্র হয়েছে বারাসাতে গোষ্ঠী কোন্দল। চলে আসবো পরের খবরে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে, দাবি রত্না দেবনাথের। আরজি করে নির্যাতিতার মা রত্না দেবী এখন ক্যামেরার বাইরে নয়। বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হবার পরে গত বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন সল্টলেকের বিজেপি দপ্তরে। আর সেখানে গিয়েই শুরু করলেন রাজনৈতিক চর্চা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষকে বলবো, আপনারা আসুন, লড়াই করুন, জয় আপনাদেরই হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে, আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই পানিহাটি তার বিপক্ষে বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম উল্লেখ করে রত্না দেবী বলেন, কলতানকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ও আমাদের সন্তানের মতো, ও লড়াই করছে। প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনি বিজেপি প্রার্থী হতে পারবেন সেই সম্ভাবনা ছিলই। গত বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ের মায়ের নাম ঘোষণা করার পরেই তাদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। নিজের হাতে বাড়ির বাইরে বিজেপি পতাকা লাগালেন অভয়ের বাবাও। এদিন পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ের মায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী হওয়ার পর অভয়ের মা বলেন, প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের। আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে, লড়াইতে হয়তো আমি করবো, কিন্তু জিতলে পানিহাটির মানুষ। আমার মেয়ে রোগীদের দেখে এসে বলতো, মা, কারোর কাছে কিছু চাইতে নেই, বরং দিতে হয়। সুযোগ পেলে আমি সেই চেষ্টাই করবো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। অভয়ের মা মেয়ের কাছে ক্ষমা চেয়ে দাঁড়িয়ে পড়েছেন বিজেপির হয়ে। আরজিকর কাণ্ডে নির্যাতিতা অভয়ের মা এখনো পানিহাটিতে বিজেপি প্রার্থী। তিনি প্রার্থী হওয়া নাগরিক মহলের একাংশ অবশ্যই ক্ষুব্ধ। সেই পরিস্থিতিতে তিনি জানালেন, আমি নিজেও রাজনীতিতে আসতে চাইছিলাম না, কারণ মেয়ে নিজে রাজনীতি পছন্দ করতো না, বলতো রাজনীতি খুব নোংরা। মা, আমাদের পরিবারে কেউ কোনোদিনও রাজনীতি করেনি, আমি নিজেও মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এই প্রসঙ্গে তিনি বলেন, মেয়ের বিচার তো নেওয়া হবেই, তার সঙ্গে সঙ্গে আর যারা ভুক্তভোগী তাদেরও সুরক্ষা দেওয়া হবে, আর সেই জন্য এই প্ল্যাটফর্মটা দরকার। আরজি করে নির্যাতিতার মা বলেন, আমরা অনেক কষ্ট পেয়েছি, প্রতিটা দল আমাদের মেয়েকে নিয়ে রাজনীতির আঙিনায় ব্যবহার করেছে। আমি দেখলাম সবাই যখন আমার মেয়েকে নিয়ে রাজনীতি করছে, তাহলে আমার মেয়ে হয়ে আমি ঘরে থাকবো কেন? আমি লড়াই করব। অন্যদিকে তিনি আশা প্রকাশ করে বলেছেন, মেয়ের মৃত্যুর পর যেভাবে আন্দোলন হয়েছে তা আমরা আগে কখনো দেখিনি। ইস্ট বেঙ্গল মোহনবাগান এক হয়ে আওয়াজ তুলেছে। আমি বিশ্বাস করি মানুষ আমাদের সঙ্গেই থাকবে। উল্লেখ্য, 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। ঘটনায় এখনো পর্যন্ত দোষী হিসেবে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে, তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী। বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। উন্নত হয়েছে আমাদের দৈনন্দিন জীবন। বর্তমানে আমরা আমাদের যাবতীয় কার্যকলাপকে স্বয়ংক্রিয় করতে বদ্ধপরিকর। বৈজ্ঞানিক উপায়ে যাবতীয় কার্যকলাপ আজ আমরা প্রযুক্তিগতভাবে চালনা করার চেষ্টা করে যাচ্ছি। বিজ্ঞানের আলোয় আমাদের পথ চলা শুরু। বিজ্ঞানের ছোঁয়ায় আমাদের জীবন হয়েছে উন্নত থেকে উন্নততর। তবে বিজ্ঞানের এই উন্নতির পেছনে যারা মূল কারিগর, তাদের অবদান সত্যিই অনস্বীকার্য। বিজ্ঞান সাধনার এইসব কারিগরদের মধ্যে অন্যতম প্রতিভাবান একটি নাম হলো সন্দীপন চন্দ্র। সন্দীপনের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে একাধিক বিজ্ঞান নির্ভর প্রযুক্তি, যা শুধু উন্নত নয়, ব্যতিক্রমী আঙ্গিকে তৈরি এক অনন্য সৃষ্টির মোড়কে তা মোড়া রয়েছে। আমি একটি অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছি, যেটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর যেটি আমাকে প্রতিদিন আমার রিসার্চে, আমার কাজে এবং আমার সময় বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস তৈরি করতে আমাকে হেল্প করে। Good evening.
It's 10:31 p.m., Monday. This is Rosie, sir. Please tell me how can I help you? Can you give me some time? Okay, sir. How long you want me to leave? সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছে, যা সত্যি বিস্ময়কর। এইসব প্রতিভাবানদের হাত ধরেই বিজ্ঞান মানব জীবনে তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের জীবনকে করে তুলেছে উন্নত থেকে আরো উন্নত। বিধাননগরের সন্দীপন রাত দিন এক করে বিজ্ঞানের নানা প্রযুক্তি তৈরি করছে নিরলসভাবে। মনীষী স্পেন্সারের মতে বিজ্ঞান হলো সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধ জ্ঞান, আর এই জ্ঞানকে পাথেয় করে সন্দীপন তৈরি করেছে একাধিক প্রযুক্তি। এভাবেই সভ্যতার বিকাশে সহায়ক শক্তি হয়ে ওঠার মাধ্যমে সন্দীপন বিজ্ঞানকে ব্যবহার করে চলেছে বৃহত্তর মানব কল্যাণে। জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক যেমন পুরনো তেমনি নিবিড়। বর্তমানে মানব জীবনের যেদিকে দৃষ্টিপাত করা হোক না কেন, বিজ্ঞানের অবদান সর্বক্ষেত্রেই বিরাজমান। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার ব্যবসা পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবর। বাংলাদেশে পদ্মা নদীতে বাস পড়ে গিয়ে মৃত্যু অন্তত 23 জনের। গত বুধবার বিকেলে ঢাকাগামী একটি বাস পড়ে যায় পদ্মা নদীতে। প্রাথমিক ধাক্কা সামলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজে হাত দেয়। দুর্ঘটনার সময় বাসে ছিলেন প্রায় 40 জন যাত্রী। গত বুধবার দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় নদী থেকে বাসটিকে তোলা সম্ভব হয়েছে। উদ্ধার হয়েছে 23 জন যাত্রীর মৃতদেহ। এখনো অনেক নিখোঁজ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত বুধবার বিকেলে 5টা থেকে 5:15 নাগাদ একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়েছিলেন দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ঘাটে। আচমকা ওই ঘাটে একটি বিশাল আকার ফেরি এসে ধাক্কা মারে বাসটিতে। তাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। নামানো হয় ধুবুরি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তবে বৃষ্টির জন্য বারবার উদ্ধারের কাজে ব্যাঘাত ঘটতে থাকে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অধিকারী রাজেন মোল্লা জানান, এখনো পর্যন্ত 23টি মৃতদেহ নদী থেকে তোলা সম্ভব হয়েছে। এখনো অনেক নিখোঁজ। যদিও বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, রাতে ঝড় বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সকাল হতেই ফের কাজে লেগে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গতকাল রাতেই বাসটিকে ট্রেন দিয়ে তোলা হয়েছে। কেন বাসটিকে এইভাবে ধাক্কা মারলো ফেরিটি, কোন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ওদিকে মৃত পরিবারের পরিজনেরা চারিদিকে ছুটে বেড়াচ্ছে তাদের প্রিয় মানুষের মৃতদেহের জন্য। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ওরা বিজ্ঞাপনে আছে, আমরা পরিষেবায় আছি। ময়নাগুড়িতে মমতা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে। তিনি ময়নাগুড়িতে প্রথম সভা করেন। ময়নাগুড়ি সভা থেকে তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। ময়নাগুড়ি সভা থেকে মমতা বলেন, সেন্ট্রাল ফোর্সকে আমি সম্মান করি। মনে রাখবেন, জনগণের শক্তি আসল শক্তি। বিজেপি এখন দিল্লিতে ক্ষমতায় আছে, পাল্টে যাবে। আপনারা আপনাদের কাজ সম্মানের সঙ্গে করুন। যদি ভোটের সময় আপনারা বিজেপি পোলিং এজেন্ট হয়ে গেলেন, আমাদের মা বোনেরা আছে, তারা দেখে নেবেন। আমরা কিছুই করব না, আমরা সহযোগিতা করব। এসআইআর এর প্রসঙ্গে মমতা বলেন, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি, যা নাম উঠেছে এই জন্য উঠেছে। আমার কোনো এতে কৃতিত্ব নেই, মানুষের কৃতিত্ব। আপনাদের পাগুলোকে শত শত প্রণাম জানাই। আমার আরো মিটিং আছে, তাই যেতে হবে। মা বোনদের প্রণাম জানাচ্ছি। বিজেপিকে সোজাসুজি আক্রমণ করে তিনি বলেন, ওরা মানুষের খাদ্য রুচিকেও নিয়ন্ত্রণ করতে চায়। মমতা বলেন, কে কি খাবে, মেয়েরা কি করবে, ওরা বলবে। আমরা সবাইকে সম্মান করি, আমি সেন্ট্রাল ফোর্সকে সম্মান করি, আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আজ দিল্লিতে বিজেপি আছে, কাল থাকবে না। বিজেপির একজন মন্ত্রী বলে গেছেন, গাছে বেঁধে পেঁচাবেন। গাছ মানুষকে ছায়া দেয়। পোস্টার লাগিয়ে বলতে হবে, আমি বিজেপি করি না, দিল্লির 2 ভদ্রলোকের বিদায় দিন, না দিলে দেশ বেঁচে দেবে। ওরা শুধু মিথ্যা বলার, মানুষকে লাইনে দাঁড় করায়, সোশ্যাল মিডিয়া প্রচার করে বিজ্ঞাপন দেয়। আমরা পরিষেবা দিচ্ছি। হয়েছে 2 ভাই, যত পারে চক্রান্ত করে। অভয়ের মা বোনেরা রেডি আছে, একজনের নাম বাদ গেলেও দেখে নেবে। ভোট চুরি রুখে দেবেন মা বোনেরা, আপনারা জানেন। ছেলেদের পেছনে রাখবেন এবং আপনারা সামনে থাকবেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। জমে উঠেছে এবারে ভোটের ভর কেন্দ্র ভবানীপুর।
গতবার যেমন ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম, এবার তেমনই ভবানীপুর। সম্মুখ সমরে মমতা ও শুভেন্দু, ফল কি হবে তা তো 4 তারিখেই জানা যাবে, কিন্তু এখন থেকেই উত্তেজনা চূড়ান্ত। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি 1 ভোটে জিতলেও জিতবেন, আর শুভেন্দু বলেছে তিনি অন্তত 25,000 ভোটে জিতবেন। গত বৃহস্পতিবার শুভেন্দু প্রচার শুরু করতে রীতিমতো সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। গত বৃহস্পতিবার সকালে ভবানীপুরের চক্রবেড়ি এলাকায় প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা তাপস রায় সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি কর্মীরা এদিন ঢাক ঢোল নিয়ে প্রচার শুরু করে দেন। সেই সঙ্গে তাদের হাতে ছিল দলীয় পতাকা, বিলি করা হয় লাড্ডু। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপি যখন রাস্তার প্রচারে ব্যস্ত দেওয়াল লিখনে, উভয় পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে বিজেপি দলনেতা বলেন 25,000 ভোটে ভবানীপুরে জিতবেন তিনি। 21 বিধানসভা নির্বাচনে দলের প্রাক্তনী শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হয়েছিলেন শুভেন্দু। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসন থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির। তবে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। ভবানীপুরে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেখানে নির্বাচনী লড়াই নামছে শুভেন্দু অধিকারী, সেখানে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী করছে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কলকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পবিত্র কলকে প্রার্থী করেছে মমতা অভিষেক। রাজ্যের গুরুত্বপূর্ণ 2 আসনে বিজেপির টিকিটে লড়েন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ভারত সহ 4 দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান। এবার মনে হয় গ্যাসের সংকট কিছুটা মিটতে চলেছে, অন্তত কিছুটা হলেও সমস্যা এবার মিটবে। আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে ভারতের অবস্থান যে বেশ ভালো জায়গায় তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ভারতের বন্ধু দেশ ইরান এবার ভারতের জন্য খুলে দিল হরমুজ প্রণালী। ভারতের পাশাপাশি আরো 4 দেশকে তারা ছাড় দিয়েছে। তেহরান জানিয়ে দিয়েছে ভারত ছাড়াও রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইরাকের জাহাজগুলো নিরাপদে হরমুজ পেরোতে পারবে। সম্প্রতি ইরানের সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সে দেশের বিদেশ মন্ত্রী আব্বাস আরগুচি বলেন, হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপদে হরমুজ পেরোনোর জন্য বহু জাহাজ মালিক এবং অনেক দেশই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তবে বন্ধুর দেশগুলিকে আপাতত অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন চীন, রাশিয়া, জাহাজ, পাকিস্তান, ভারতের কয়েকটি জাহাজ হরমুজ ইতিমধ্যে হরমুজ পেরিয়েছে। এমনকি বাংলাদেশের একটি জাহাজ নিরাপদে হরমুজ পার হয়েছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে, সমন্বয় করেছে। যুদ্ধের পরেও তাদের জাহাজ নিরাপদ হরমুজে চলাচল করতে পারবে। আর এক হচ্ছে স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকা, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলির জাহাজকে এই জলপথে যাতায়াতের অনুমতি দেওয়া কিছুতেই হবে না। হরমুজ তাদের জন্য বিপদ বলেও জানিয়েছেন তিনি। আর এক হচ্ছে আরো বলেন, ইরান যখন হরমুজে আংশিক অবরোধের ঘোষণা করেছিল তখন বিশ্বের অনেকেই তা বিশ্বাস করেনি, এটিকে মিথ্যা ভেবেছিল। কিন্তু সময়ের সঙ্গে ইরান হরমুজের উপর নিজের শক্তি এবং কর্তৃত্ব প্রদর্শন করেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে চলেছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা কামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরো চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ছাড়পত্র দেয় ইরান। কিন্তু এবার তেহরান সরাসরি জানিয়ে দিল যে হরমুজ ভারতের জন্য মুক্ত। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ভোলে বাবা পার কারেগা সিরিয়ালে নতুন টার্নিং, অধীর আগ্রহে দর্শকরা। হ্যাঁ, স্টার জলসায় নতুন রূপে একদম নতুন সিরিয়াল, তবে তীব্র প্রতিযোগিতার মধ্যে সকলে এগিয়ে রয়েছে। টিআরপি টানাপোড়েনের মাঝে দর্শকদের মন টানতে নতুন নতুন গল্প নিয়ে আসছে নির্মাতারা। অনেক সময় দেখা যায় প্রোমোতে একরকম আভাস দেওয়া হয় আর সিরিয়ালে শুরু হয় দেখা যায় আরেক গল্পে। অনেক চরিত্রকে প্রোমোতে দেখা গেলেও সিরিয়ালে দেখা মেলে না, এমনটাই ঘটেছে ভোলে বাবা পার কারেগা সিরিয়ালে। নতুন কাহিনী নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। দর্শকরা এখন দেখছেন উজান ও কুইন অর্থাৎ রাহুল এবং শ্বেতাকে। কিছুদিন শুরু হয়েছে নতুন গল্প। টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করতে না পারলেও দর্শকরা পছন্দ করছেন নতুন গল্প। কি দেখানো হয়েছিল প্রোমোয়? ভোলে বাবার নতুন কাহিনী প্রোমোতে অবশ্যই দেখানো হচ্ছিল অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছে কুইন, কিন্তু কাহিনীতে দেখানো হচ্ছে উজান ওরফে রাহুলকে। তবে তৃতীয় ব্যক্তি কি পা রাখবে এই সিরিয়ালে? উল্লেখ ধারাবাহিকের তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা যাওয়ার কথা ছিল সিদ্ধার্থ সেনকে। কি জানালেন অভিনেতাকে? সিরিয়াল শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখা যায়নি সিদ্ধার্থকে, তবে কি সিরিয়াল থেকে বাদ পড়লেন তিনি? সংবাদ মাধ্যমের কাছে অবশেষে নতুন মুখ খুললেন সিদ্ধার্থ। অভিনেতা জানান, গল্প কিছুদিন এগোনোর পরেই তাকে দেখা যাবে, এমনটাই কথা হচ্ছে তার নির্মাতাদের সঙ্গে। সিদ্ধার্থ আরো বলেন, ছোট পর্যায়ে এমন অনেক অদল বদল হয় তা তিনি জানেন, তবে বেশি দেরি নয়, খুব শীঘ্রই তাকে দেখা যাবে সিরিয়াল।
আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা।